এই যে ছোট্ট বাচ্চাটিকে দেখছেন, এই বাচ্চাটির নাম হচ্ছে টিএস। টিএস একটি মার্কারের সাহায্যে ট্রাফিক লাইটটিকে রেড করে দিলে একটি ট্রেন এসে সেখানে থামে। টিএস তখন ট্রেনটির মধ্যে তার সুটকেস উঠিয়ে দেয় বিনা টিকিটে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সেই ট্রেনেরই একজন গার্ড টিএসকে দেখে ফেলে। টিএস তখন বাঁচার জন্য ট্রেনের নিচে গিয়ে রেল লাইনের মাঝখানে শুয়ে পড়ে। আর ঠিক তখনই ট্রেনটি চলতে শুরু করে। সে এতে অনেক ভয় পেয়ে যায়, তাই সে কি করবে বুঝতে না পেরে ট্রেনের নিচ থেকে বেরিয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত সেখানে একটি কনভেয়ার বেল্ট ছিল। সে দৌড়ে তখন সেই কনভেয়ার বেল্টের উপরে উঠে সেখান থেকে লাফ দিয়ে সোজা ট্রেনের উপরে এসে পড়ে। এরপর সে তার সুটকেসটি নিয়ে ট্রেনের একটি পরিত্যক্ত বগিতে বসে পড়ে। আর এখান থেকেই শুরু হয় তার বাড়ি ছেড়ে পালিয়ে প্রায় কয়েক হাজার মাইল পথ পাড়ি দেওয়ার সফর। এই বাচ্চাটি আসলে একজন ছোট্ট সায়েন্টিস্ট। তার পরিবার তাকে মূল্যায়ন না করলেও সে এমন একটি জিনিস আবিষ্কার করতে পেরেছিল যেটা পুরো বিশ্বকে একদম তাক লাগিয়ে দিয়েছিল। আর সে তার এই স্বপ্নটিকেই পূরণ করার জন্য একাই বেরিয়ে পড়েছে হাজার মাইল পথ পাড়ি দিতে। কিন্তু এই সফরে তার সঙ্গে কি কি ঘটেছিল, আর এত অল্প বয়সে এসে কিভাবেই বা তার স্বপ্ন পূরণ করেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক হার না মানা ছোট্ট এক সায়েন্টিস্টের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় আমেরিকার একটি ছোট্ট গ্রামে, যেটা শহর থেকে প্রায় অনেক দূরে ছিল। তবে এই গ্রামটি আয়তনে ছোট হলেও এর সৌন্দর্য ছিল অনেক বেশি। আর এই গ্রামটির চারিপাশে সবুজ শ্যামলে ঘেরা সুন্দর কিছু পাহাড় রয়েছে। তবে এখানে খুবই কম সংখ্যক পরিবার বসবাস করে। আর এই পরিবারগুলোর মধ্যে আমরা একটি পরিবারকে দেখতে পাই, যেটা কিনা ছিল 7 বছর বয়সী ছোট্ট একটি ছেলে টিএসের পরিবার। টিএস ছিল খুবই শান্ত প্রকৃতির একটি ছেলে, কিন্তু তার বুদ্ধি কোনো সাধারণ বাচ্চাদের মতো ছিল না। সে ছিল একটি জিনিয়াস বাচ্চা। সে ম্যাথ এবং ড্রয়িং করতে খুবই ভালোবাসে। আর এই সমস্ত বিষয়ে তার প্রতিভাও ছিল অনেক বেশি। টিএসের একটি বড় ভাইও আছে, যার নাম ছিল লেটন। তাই টিএস প্রায় সময় লেটনের সঙ্গেই খেলা করে। তো আজকেও তারা দুজন মিলে খেলছিল। লেটন এখানে অনেক বড় একটি মেশিনের উপর বসেছিল, আর এদিকে টিএস নিচে একটি ক্যামেরা নিয়ে লেটনকে নানা ধরনের পোজ শিখিয়ে দিচ্ছিল, কারণ সে এখানে লেটনের ছবি তুলছিল। এখন এখানে আমরা টিএসের একটি ভয়েস ন্যারেশন শুনতে পাই, যেখানে টিএস আমাদেরকে বলছিল আমাদের গ্রামের উপর দিয়ে প্রতিদিনই একটি ট্রেন আসা যাওয়া করে, আর এই ট্রেনটির টাইমিং আমি খুব ভালো করেই জানি। আর এই যে আমার ভাই লেটনকে দেখতে পাচ্ছেন, তার অ্যাডভেঞ্চার খুবই পছন্দ। আর তার স্বপ্ন হলো একজন রাখাল হওয়া। সে মাঠে একটি ঘোড়া চড়িয়ে বেড়াবে, এরপর সে সেই ঘোড়ার পিঠে করে সারা দুনিয়া ঘুরে বেড়াবে। আসলে টিএসের বাবাও একজন রাখাল ছিল, আর তাই লেটন তার বাবার মতোই হতে চায়, যার ফলে তার বাবা টিএসের চাইতে তাকে বেশি ভালোবাসত। আর এই বিষয়টি সবসময় টিএস বুঝতে পারত, কিন্তু আজ পর্যন্ত সে কখনো কোনো অভিযোগ করেনি। সেই বিষয়টি মন থেকেই মেনে নিয়েছিল। সে তো নিজেও তার ভাইকে অনেক ভালোবাসে, তাই তো সে সারাদিন তার ভাইয়ের সঙ্গেই খেলা করে। এবার আমরা আজ থেকে প্রায় 1 বছর আগের ঘটনা দেখতে পাই, যেখানে একটি সায়েন্স মিউজিয়ামের ডিরেক্টর সায়েন্সের স্টুডেন্টদের জন্য একটি লেকচার দিচ্ছিল। তো ডিরেক্টর এখানে এমন একটি মেশিনের ব্যাপারে কথা বলছিল, যেটাতে সায়েন্টিফিকভাবে বিভিন্ন থিওরি ব্যবহার করা হয়েছে। আর এই থিওরিগুলোর কারণে কোনো ধরনের বিদ্যুৎ ছাড়াই মেশিনটি অটোমেটিকভাবে চলবে, যেটাতে সায়েন্টিফিকভাবে বিভিন্ন থিওরি ব্যবহার করলে মেশিনটি কোনো বিদ্যুৎ ছাড়াই অটোমেটিকভাবে চলবে। এমনকি এটাতে কোনো ব্যাটারি, সোলার অথবা তেলও ব্যবহার করতে হবে না। কিন্তু এটা ছিল একটি অবিশ্বাস্য ব্যাপার। সকলের কাছে মনে হচ্ছিল যে মেশিনটি তৈরি করে ফেললেও হয়তো বিদ্যুৎ ছাড়া কিছুতেই চলবে না। তো এই মিউজিয়ামেই আবার ঘুরতে এসেছিল টিএস, কিন্তু সে এখানে বসেই ডিরেক্টরের কথাগুলো শুনছিল। সে বলে এনার্জি হলো এমন একটি জিনিস যেটাকে না সৃষ্টি করা যায় আর না ধ্বংস করা যায়, কারণ এনার্জি শুরু থেকেই সৃষ্টিকর্তা প্রদত্ত। তাই এনার্জিকে শুধুমাত্র কনভার্ট করা যায়, অর্থাৎ এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তন করা যায়। তাই আমরা যদি এনার্জিকে এমন একটি রূপ দিতে পারি যেটা বিদ্যুৎ, সোলার এবং অন্যান্য সোর্স ছাড়াও কাজ করবে, তবে এই ধরনের একটি মেশিন তৈরি করা সম্ভব, যেটা অটোমেটিকলি থিওরির সাহায্যেই কাজ করবে। কিন্তু প্রায় বহু বছর ধরে বিশ্বের অনেক বড় বড় বিজ্ঞানীরা এই থিওরির উপর ভিত্তি করে নানা ধরনের ডিভাইস তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু তারা প্রত্যেকেই ব্যর্থ হয়েছে। আজ পর্যন্ত এতে কেউই সফল হয়নি। এখন ডিরেক্টর এখানে কিছু স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করে। সে বলে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা কিনা এই ধরনের থিওরির উপর কোনো ডিভাইস তৈরি করতে পেরেছ? কিন্তু এখানে সবাই একদম চুপচাপ বসেছিল। তারা মনে মনে ভাবছিল যে পৃথিবীর কোনো বিজ্ঞানী যেটা করতে পারেনি সেটা তারা কিভাবে করতে পারবে। কিন্তু এই কথা শুনে টিএসের মনে বিশ্বাস জাগে যে এটা সে পারবে। তাই সে মনে মনে নিজেই নিজেকে চ্যালেঞ্জ করে। এমনকি সে লেকচার শেষ হলে ডিরেক্টরের সঙ্গেও কথা বলে। সে বলে যে এমন একটি মেশিন সে তৈরি করে দেখাবে।
এবার একদিন সকালবেলা টিএস তার বড় বোনের সঙ্গে বসেছিল, কিন্তু ঠিক এমন সময় তাদের ফোনে একটি কল আসে। টিএস তখন উঠে কলটি রিসিভ করতেই যাবে, কিন্তু তার আগেই কলটি কেটে যায়। তাই টিএস তখন তার আঁকা ড্রয়িংগুলো একটি জায়গাতে রেখে দেয়। আমরা দেখতে পাই যে সে খুব ভালো ড্রয়িং করতে পারে। এদিকে এমন সময় টিএসের বোনের কাছে টিএসের মা আসে। টিএসের বোনের নাম ছিল ম্যান্ডেলা। তো তার মা এখানে একটি পোকা ধরে তাকে বলে, এই পোকাটি একটু ধরে রাখো তো ম্যান্ডেলা, এটা অনেক জরুরি একটি পোকা। আসলে তাদের মা একজন অ্যান্টোমোলজিস্ট, যার কাজই ছিল বিভিন্ন পোকাদের উপর রিসার্চ করা। কিন্তু ম্যান্ডেলা এখানে তার মাকে বলে, পোকার কথা বাদ দাও, আগে বলো কে ফোন করেছিল। তার মা তখন তাকে বলে, কে ফোন করেছিল চিনতে পারেনি, কিন্তু সে টিএসের ব্যাপারে জিজ্ঞাসা করছিল। আর এই কথাটি আড়াল থেকে শুনতে পায় টিএস। সে এতে একটু চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, যেখানে আমার পরিবারের কাছেই আমার বিন্দুমাত্র মূল্য নেই, সেখানে ফোন করে আমার খবর কে নিতে পারে। তবে একটি বিষয়ে টিএসের খুবই মন খারাপ ছিল, যে তার মা তাকে একবারের জন্য বলেনি যে তার একটি ফোন এসেছে। এগুলো ভাবতে ভাবতে সে সেই রুমটিতে চলে যায় যেখানে ফোনটি রয়েছে। আসলে সেই ফোনটি ছিল তার বাবার রুমে। আর এখানে আমরা দেখতে পাই যে টিএসের বাবার রুমটি অনেকটাই মিউজিয়ামের মতো দেখতে, কারণ এখানে নানা ধরনের পুরনো জিনিসপত্র রয়েছে। আসলে তার বাবা যেহেতু একজন রাখাল ছিল, তাই সে নানা জায়গাতে ঘুরে বেড়ায় এবং যে কোনো ধরনের পুরনো জিনিসপত্র পেলে সে এখানে এনে রেখে দেয়। এটাই মূলত ছিল তার বাবার শখ। তো টিএস এখানে এই পুরনো জিনিসগুলোকে খুব ভালোভাবে দেখছিল। সে এখানে প্রত্যেকটি জিনিস নিয়ে কিছু একটা কল্পনা করছিল। তবে কিছুক্ষণ পরেই আবারও সেই নাম্বার থেকে ফোন আসলে এবার টিএস ফোনটি রিসিভ করে। আসলে ফোনটি এসেছে অনেক বড় একটি ইনস্টিটিউশন থেকে, আর টিএসকে সেখানকার হেড মিস জিপসন ফোন করেছে। ফোনটি রিসিভ হতে না হতেই মিস জিপসন এখানে বলে, আমরা কি আপনাদের বাড়ির সায়েন্টিস্টের সঙ্গে কথা বলতে পারি? একথা শুনে টিএস মনে করে যে তারা হয়তো তার বাবার সঙ্গে কথা বলতে চাইছে, তাই সে তখন তার বাবাকে ডাকতেই যাবে। কিন্তু এমন সময় তার মনে হয় যে তার বাবা তো কোনো সায়েন্টিস্ট নয়, তাই সে এবার তার কণ্ঠ ভারী করে বাবা সেজে সে নিজেই কথা বলতে শুরু করে। কিন্তু মিস জিপসন এটা বুঝতে পারে। সে তখন টিএসকে বলে, আমাদের হাতে মজা করার মতো একদমই সময় নেই, তুমি তোমার বাবাকে ডাকো। টিএস তখন বলে, মজা করার জন্য আমি খুবই দুঃখিত, আসলে আমার বাবা একটু বাহিরে গিয়েছে, আপনি চাইলে আমাকে বলতে পারেন, বাবা আসলে আমি তাকে জানিয়ে দেব। মিস জিপসন তখন বলে, আসলে তোমাদের বাড়িতে মিস্টার টিএস নামক যেই ব্যক্তি রয়েছে, তার বানানো ম্যাগনেটিক হুইলটি ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হয়েছে, তাই এই অ্যাওয়ার্ডটি নেওয়ার জন্য তাকে নিউ ইয়র্কে আসতে হবে। আর এখানে এসে ছোট্ট একটি স্পিচ দিয়ে অ্যাওয়ার্ডটি নিয়ে যেতে হবে। আমরা চাই এই ন্যাশনাল অনুষ্ঠানের মাধ্যমে সকলেই তাকে চিনুক, কারণ সে যেই থিওরির উপরে মেশিনটি তৈরি করেছে সেটা আজ পর্যন্ত কোনো সায়েন্টিস্টও তৈরি করতে পারেনি। আর সে তখন এই মেশিনটি থিওরি এবং ডিজাইনের ব্লুপ্রিন্ট তাদের কাছে সেন্ড করে দিয়েছিল, কিন্তু সে কখনো কল্পনাও করতে পারেনি যে সে এটার উপর অ্যাওয়ার্ড পেতে পারে। আর তারই অবিশ্বাস্য আবিষ্কার দেখে মিস জিপসন তাকে একজন বড় মানুষ ভেবেছিল, কারণ টিএস বিদ্যুৎ ছাড়াই চলমান সেই মেশিন তৈরি করে দেখিয়েছে। তো এই কথা জানতে পেরে টিএস তখন তাকে বলে, ঠিক আছে, আমি তাকে বিষয়টি জানিয়ে দেব। এই বলে সে ফোন কেটে দেয়। কিন্তু টিএস এতে খুবই চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল না তার পরিবারকে সে এটা কিভাবে জানাবে যে সে এত বড় একটি অ্যাওয়ার্ড পেতে যাচ্ছে। টিএস এটাও খুব ভালোভাবেই জানে যে কথা বলার পরও তার পরিবারের কেউই তাকে বিশ্বাস করবে না। তারপরও সে প্রথমে তার বোন ম্যান্ডেলার কাছে আসে, আর সে ম্যান্ডেলাকে বলে, জানো আপু, নিউ ইয়র্কের অনেক বড় একজন সায়েন্টিস্ট আমার একটি প্রজেক্ট পছন্দ করেছে, আর আমাকে ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য নমিনেট করা হয়েছে, তাই আমার নিউ ইয়র্কে যেতে হবে। তুমি কি আমাকে সেখানে নিয়ে যাবে? একথা শুনে ম্যান্ডেলা খুবই রেগে যায়। সে তখন তাকে বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছ, নাকি দিনের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বপ্ন দেখছ? নিউ ইয়র্কে গিয়ে আমি আমার স্বপ্ন পূরণেরই সাহস পেলাম না, আর তুমি এসেছ তোমার স্বপ্ন নিয়ে। আসলে ছোটবেলা থেকে ম্যান্ডেলার স্বপ্ন ছিল যে সে বড় একজন নায়িকা হতে চায়, তাই সে বহুবার নিউ ইয়র্কে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সে কোনোভাবেই এই গ্রাম ছেড়ে যেতে পারেনি। তাই সে এখানে টিএসকে এই সমস্ত বাজে চিন্তা বাদ দিয়ে মাঠে গিয়ে খেলতে বলে। টিএস এবার এই বিষয়টি তার বাবাকে জানাতে চায়, কিন্তু তার বাবা ছিল খুবই রাগী একজন মানুষ, তাই টিএস কোনোভাবেই সাহস পাচ্ছিল না। কারণ একদিন যখন তারা সবাই মিলে লাঞ্চ করছিল, তখন ম্যান্ডেলা এখানে তার বাবাকে বলে, তোমার যে রুমটিতে তুমি পুরনো জিনিসপত্র এনে সংগ্রহ করো, ওই রুমটি তুমি আমাকে কেন দিয়ে দিচ্ছ না? শুধু শুধু রুমটি পড়ে আছে। আমি তো এখন বড় হয়েছি, আমার একটা পার্সোনাল রুমের প্রয়োজন, আর তোমার ওই রুমটি তো পড়েই থাকে। কিন্তু এই কথা শুনে তাদের বাবা এত পরিমাণ রেগে যায় যে তার কাছে কোনো বন্দুক থাকলে সে সঙ্গে সঙ্গে ম্যান্ডেলাকে গুলি করে দিত। আর সেটা না করতে পেরে সে কাচের গ্লাসটিকে এত জোরে প্রেসার দেয় যে সেটা সঙ্গে সঙ্গেই ভেঙে যায়।
আর টিএস তার বাবার এমন রূপ ছোট থেকেই দেখছে, তাই সে তার বাবাকে খুবই ভয় পেত। এছাড়াও টিএস এই বিষয়টি তার মাকেও বলতে পারবে না, কারণ তার মা সবসময় পোকামাকড় নিয়েই পড়ে থাকে। সে তার কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে সন্তানদের কথা শোনার মতো তার সময় নেই। অর্থাৎ টিএসের পরিবার থাকতেও না থাকার মতোই ছিল, তার মনের কথা শোনার মতো কেউই ছিল না। তারপরও টিএস তার মাকে হেল্প করার বাহানায় কথাটি জানাতে চাইছিল, কিন্তু ঠিক এমন সময় তার মা সেখান থেকে উঠে চলে যায়। আর সে রিসার্চের নেশায় এতটাই মগ্ন ছিল যে ব্রেডগুলো একদম পুড়ে গিয়েছে। তাছাড়া টিএসের কথা শোনার মতো তার সময় ছিল না। সে আসলে টিএসের বড় ভাই লিটনকে খুবই ভালোবাসত, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1 বছর আগেই লিটন মারা গিয়েছে। আসলে লিটন একদিন তার বাবার বন্দুক নিয়ে মাঠে খেলছিল। সে মনে করেছিল এটা খেলনা বন্দুক, কিন্তু আসলে এটা ছিল সত্যিকারের বন্দুক। তাই লিটন ভুল করে নিজেই নিজেকে গুলি করে দিয়েছিল। এভাবেই সে মারা যায়। তবে এই দৃশ্য দূর থেকে টিএস দেখতে পেয়েছিল, তাই সে আজও সেই ঘটনা ভুলতে পারেনি। সে লিটনকে আজও অনেক মিস করে, কারণ লিটনই ছিল তার খেলার সাথী। এমনকি সে লিটনকে তার মনের কথাগুলোও বলতো। তো টিএস আবার সেখানকারই একটি স্কুলে পড়ে। এবার পরের দিন সকালে যখন সে তার স্কুলে ছিল, তখন তাদের সায়েন্স টিচার সকল বাচ্চাদেরকে টেস্ট পেপার দিচ্ছিল। কিন্তু টিচার এখানে টিএসের উপর খুবই রেগে যায়। সে এখানে টিএসকে জানায় যে টিএস নাকি একটি গুরুত্বপূর্ণ ড্রয়িং ভুল করেছে। কিন্তু টিএস এখানে টিচারকে বলে, না স্যার, আমি যেটা এঁকেছি সেটাই সঠিক, কিন্তু আপনি আমাদেরকে ক্লাসে যেটা শিখিয়েছিলেন সেটাতে ভুল ছিল, তাই আমি পরীক্ষাতে একদম ঠিকটাই এঁকেছি। এই বলে সে টিচারকে পপুলার একটি ম্যাগাজিন দেখায়, যেখানে সেই ড্রয়িংটির ব্যাপারে ডিটেলস ছিল। কিন্তু টিচার এতে খুবই রেগে যায়। আর সে তাকে বলে, তুমি কি নিজেকে অনেক ইন্টেলিজেন্ট মনে করো? আমি একজন সায়েন্স টিচার হয়ে এখন তোমার কাছ থেকে আমার ড্রয়িং শিখতে হবে? তুমি তো দেখছি ভীষণ বিয়াদব। তোমার বাবার সঙ্গে আমার কথা বলতে হবে। টিচার এখানে টিএসকে এভাবেই নানা ধরনের বকা দিচ্ছিল, কিন্তু টিএস এখানে তার কল্পনায় চলে যায়। আর সে টিচারকে ইচ্ছে মতো গালাগাল দিতে থাকে। সে বলতে থাকে যে আপনি আমাদেরকে ভুল শিখিয়েছেন, এটা আপনার দোষ, আমার দোষ নয়। আপনার উচিত নিজের ভুল স্বীকার করে নেয়া আর আমাদের সঠিকটা শেখানো। কিন্তু আসলে বাস্তবে টিএস কিছুই বলে না। সে একদম চুপচাপ বসে থাকে। আর এমন সময় তার ক্লাসমেটরা তাকে নিয়ে অনেক মজা করছিল, কারণ টিএস তার 2 পায়ে 2 রকমের মোজা পড়েছিল। আসলে টিএসের মতো জিনিয়াস বাচ্চাদের এগুলো দেখারই সময় নেই। তারা তো সব সময় তাদের নতুন নতুন আবিষ্কারের চিন্তায় ব্যস্ত থাকে। কিন্তু টিএসের এখানে খুবই মন খারাপ হয়। সে মনে মনে ভাবতে থাকে যে তাকে এই পৃথিবীর কেউই ভালোবাসে না। এবার স্কুল ছুটি হলে টিএসের বাবা টিএসকে নিতে আসে। আর গাড়িতে বসে টিএস যখন আশেপাশের জায়গাগুলো দেখছিল, তখন এখানে তার বড় ভাই লিটনের কথা মনে পড়ছিল, কারণ তার বাবা লিটনকে নিয়ে সবসময় এই জায়গাগুলোতে বেড়াতে আসত। কিন্তু টিএসও মনে প্রাণে চাইত যে লিটনের মতো সেও তার বাবার সঙ্গে ক্লোজ হবে। তবে এটা কখনোই হয়ে উঠত না, কারণ টিএস অনেকবার তার বাবার সঙ্গে নানা বিষয়ে গল্প করতে গিয়েছিল। এমনকি সে অনেক ভালো ভালো প্রজেক্ট তৈরি করে তার বাবাকে দেখাতেও গিয়েছিল, কিন্তু তার বাবার এগুলোতে কোনো ধরনের ইন্টারেস্টই ছিল না। সে টিএসকে লেখাপড়ায় মনোযোগ দিতে বলে, আর এই জিনিসপত্রগুলো নিয়ে চলে যেতে বলে সে টিভি দেখায় ব্যস্ত হয়ে পড়ে। এবার একদিন স্কুল থেকে ফেরার সময় টিএস এবং তার বাবা দেখতে পায় যে একটি ছাগল এখানে কাঁটাতারের বেড়ার সঙ্গে আটকে গিয়েছে। টিএসের বাবা তখন টিএসকে গিয়ে ছাগলটিকে সাহায্য করতে বলে, কিন্তু টিএস যখন এই কাজটি করতে যায়, ঠিক তখনই পেছন থেকে একটি সাপ চলে আসে। সে এতে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে এখানে তার বাবা এসে গুলি করে সাপটিকে মেরে ফেলে। টিএস এতে খুবই খুশি হয়। তার মনে হতে থাকে তার বাবা হয়তো একটু হলেও তাকে ভালোবাসে। অন্যদিকে আমরা ম্যান্ডেলা এবং তাদের মাকে দেখতে পাই। ম্যান্ডেলা এখানে তার মায়ের সঙ্গে কাজ করতে করতে তাকে বলে, আমি তোমাকে একটি কথা বলতে চাই মা। আজকে রাতের বেলা আমি মিস ইউএসএর সিলেকশনে যেতে চাই। সেখানে আমি অডিশন দিতে চাই। বলা তো যায় না, যদি আমি সিলেক্ট হয়ে যাই আমি তো দেখতে ততটাও খারাপ না। কিন্তু তার মা তাকে বলে, মিস ইউএসএ হতে হলে শুধু দেখতে সুন্দর হলেই হয় না, এর পাশাপাশি আরও কিছু গুণের প্রয়োজন আছে, যেগুলো আমি তোমার মধ্যে দেখছি না। একথা বলে তার মা তাকে মানা করে দেয়। ম্যান্ডেলা এতে অনেক ডিমোটিভেট হয়। এবার রাতের বেলা তারা সবাই মিলে যখন ডিনার করছিল, তখন তারা সবাই এখানে একদম চুপচাপ বসেছিল। কেউ কারোর সঙ্গে কোনো কথা বলছিল না। আসলে লিটন যেদিন থেকে মারা গিয়েছে, সেদিন থেকে যেন তাদের সকলের হাসি চলে গিয়েছে। এখন তারা সবাই সবসময় মনমরা হয়ে থাকে। এমনকি তাদের কারোই কারোর জন্য কোনো পরোয়া ছিল না। তারা এক পরিবারের হলেও প্রত্যেকেই যেন তাদের নিজ নিজ দুনিয়ায় বসবাস করত। তো তার মা আবার 7 দিনের জন্য শহরের বাইরে যাবে, তার রিসার্চের ব্যাপারে কিছু কাজ করার জন্য। একথা জানতে পেরে টিএসের বাবা তখন তাকে অনুমতি দিয়ে সেখান থেকে চলে যায়। আর ম্যান্ডেলাও এখানে তার মাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে উঠে চলে যায়, কারণ তার মা তাকে অডিশনে যেতে দেয়নি।
অথচ নিজের কাজের জন্য সে সকল জায়গাতে যেতেই প্রস্তুত। এখন এখানে শুধুমাত্র টিএসই ছিল। টিএসের মা তখন টিএসকে বলে, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? কিন্তু টিএস তাকে মানা করে দেয়। সে বলে যে তার জরুরি একটি কাজ আছে, সে তার একটি প্রজেক্টের উপর কাজ করবে। কিন্তু আসলে টিএস মনে মনে একটি প্ল্যান তৈরি করছিল। সে এমনই একটি সুযোগের অপেক্ষায় ছিল যখন তার উপর নজর রাখার মতো কেউ থাকবে না, কারণ তার মা চলে গেলে তার দিকে খুব একটা খেয়াল করবে না। তাই টিএস চাইছিল এই সুযোগে সে নিউ ইয়র্কে চলে যাবে, আর সে যেভাবেই হোক সেই অ্যাওয়ার্ডটি নেবে। এবার রাতের বেলা টিএস লুকিয়ে লুকিয়ে মিস জিপসনকে ফোন করতে যায়, আর তার আওয়াজটি মোটা করার জন্য সে এখানে একটি কৌশল তৈরি করে, যাতে করে মিস জিপসন তাকে বড় মানুষ মনে করে। সে ফোনের রিসিভারটিকে একটি কন্টেইনারের নিচে রেখে দেয়, আর সে উপর থেকে কথা বলতে থাকে। এতে করে ফোনের মধ্যে তার আওয়াজ অনেক ভারী শোনা যাবে। এবার টিএস এখানে মিস জিপসনকে বলে, আমি মিস্টার টিএস বলছি, আপনারা যেই শিডিউলে আমাকে ডেকেছেন সেই শিডিউল মোতাবেক আমি যেতে পারবো না। আমি কালই নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হব, তাই আপনারা সেই অনুযায়ী আপনাদের শিডিউল ফিক্সড করুন, আর আমি সেখানে পৌঁছানোর সাথে সাথেই আপনাকে ইনফর্ম করে দেব। মিস জিপসন তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে। কিন্তু ঠিক এমন সময় সেখানেই ম্যান্ডেলা চলে আসে। তবে টিএস যে এখানে কথা বলছিল সেটা ম্যান্ডেলা শুনতে পেয়েছিল। ম্যান্ডেলা প্রথমে ভাবে যে এই ময়লার বাক্সের সামনে কথা বলে টিএস এমন কি করছে, তবে পরবর্তীতেই তার মনে হয় টিএস হয়তো এখানে খেলছে। এটা ভেবে ম্যান্ডেলা সেখান থেকে চলে যায়। এদিকে টিএস অনেক খোঁজাখুঁজি করে কোনো মতে ইউএস কান্ট্রির একটি ম্যাপ খুঁজে বের করে, আর সেই ম্যাপটির মাধ্যমে সে সেই জায়গাগুলোকে চিহ্নিত করে যেই জায়গাগুলো দিয়ে তাকে নিউ ইয়র্কে যেতে হবে। এরপর সে তার সমস্ত জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, যেগুলো যাওয়ার পথে তার কাজে লাগতে পারে। সে একটি সুটকেসের মধ্যে তার জিনিসপত্রগুলো রেডি করে নেয়, এমনকি সে তার সঙ্গে তার পছন্দের টেডি বিয়ারটিকেও নিয়ে নেয়। এরপর সে সোজা চলে যায় তার বড় ভাই লেটনের রুমে। সে এখানে চুপচাপ দাঁড়িয়ে লেটনের সমস্ত জিনিসগুলোকে দেখছিল। এগুলো দেখে লেটনের কথা তার অনেক মনে পড়ছিল। সে এতে অনেক ইমোশনাল হয়ে যায়। এর কিছুক্ষণ পর সে তার মায়ের রুমে গিয়ে একটি চিঠি লিখে। সে চিঠিটিতে লিখেছে, আমার প্রিয় পরিবার, আমাকে নিয়ে তোমরা কোনো চিন্তা করো না। আমি আমার জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি মিশনে যাচ্ছি। তোমরা সবাই অনেক ব্যস্ত, তাই তোমাদেরকে বিষয়টি জানিয়ে বিরক্ত করতে চাই না। তবে তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো। অবশ্যই একদিন আমি নিজে তোমাদের খেয়াল রাখব। আর আমাকে এতটা ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ একটি পরিবার। আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। তোমাদের প্রিয় টিএস। এই চিঠিটি লিখে সে সেই রুমটির মধ্যে টাঙিয়ে দেয়। এরপর সে সেখান থেকে তার মায়ের একটি ডায়েরি নিয়ে তার কাছে রাখে, যাতে করে তার মায়ের কথা মনে পড়লে সে ডায়েরিটিকে দেখতে পারে। এরপর টিএস তার পোষা কুকুরটিকে দেখতে যায়। সে তার কুকুরটিকে দেখেও অনেক ইমোশনাল হয়ে যায়, আর সে তাকে বিদায় জানায়। এরপর সে ভোর হওয়ার কিছুক্ষণ আগেই তার সুটকেসটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। কিন্তু সে খুব বেশি দূর সুটকেসটিকে টেনে নিয়ে যেতে পারছিল না। তাই সে চিন্তা করে যে এই সুটকেসটিকে নেয়ার জন্য তার কিছু একটার প্রয়োজন। সে তখন সঙ্গে সঙ্গেই তাদের বাড়ির পরিত্যক্ত একটি রুমে যায়, যেখানে লেটনের অনেক পুরনো জিনিসপত্র রয়েছে। আর সেখান থেকে সে চাকা লাগানো ভ্যানের মতো একটি বস্তু পায়। সে তখন সেই ভ্যানটির মধ্যে সুটকেসটিকে উঠিয়ে দেয়। এবার সুটকেসটিকে টানতে তার অনেকটাই সুবিধা হচ্ছিল। এখন সময় ছিল ভোর 5:44। তো টিএস যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সে দেখতে পায় যে তার বাবা গাড়ি নিয়ে হয়তো কাজে বের হচ্ছে। এতে সে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু তার বাবা গাড়ি চালিয়ে সেখান থেকে সোজা চলে যায়। সে টিএসকে লক্ষ্যই করে না, কিন্তু তারপরও তার অনেক মন খারাপ হচ্ছিল। সে মনে মনে ভাবছিল যে তার সন্তান একা একা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে, অথচ বাবা হয়ে সে বুঝতেই পারল না। হয়তো লেটন হলে ঠিকই বুঝতে পারত। এসব কথা ভাবতে ভাবতে সে আবারও এগিয়ে যাচ্ছিল। এরপর সে নানা বিষয় নিয়ে ক্যালকুলেট করছিল যে তাকে কোন কোন স্টেপে নিউ ইয়র্কে যেতে হবে। ক্যালকুলেট করে সে বুঝতে পারে যে প্রথমেই তাকে যেতে হবে তাদের রেল স্টেশনে। কিন্তু তাদের রেল স্টেশনে পৌঁছতে হলে অনেক সময়ের প্রয়োজন। টিএসের পৌঁছতে পৌঁছতে ট্রেনটি চলেই যাবে, আর এখানে তো ট্রেন কিছুতেই থামবে না। তাই টিএস এখানে একটি প্ল্যান করে যে সে যেভাবেই হোক এখানেই ট্রেনটিকে থামাবে। সে তখন তার কাছে থাকা একটি মার্কার বের করে। এরপর সে সেখানকার ট্রাফিক লাইটের কাছে গিয়ে মার্কারের মাধ্যমে ট্রাফিক লাইটটিকে রেড করে দেয়, যার ফলে ট্রেনটি এখানে আসার সঙ্গে সঙ্গেই থেমে যায়। আর এই সুযোগে টিএস তাড়াতাড়ি করে তার সুটকেসটিকে ট্রেনের মধ্যে উঠিয়ে দেয়। কিন্তু সে যখনই ট্রেনের মধ্যে উঠতে যাচ্ছিল, ঠিক তখনই তাকে ট্রেনের গার্ড দেখে ফেলে। গার্ড তখন দৌড়ে তাকে ধরতে আসছিল, কারণ গার্ড বুঝতে পেরেছিল যে ট্রেন থামানোর কাজটি সেই করেছে। তবে টিএস এখানে কোনো মতে গার্ডের চোখে ফাঁকি দিয়ে সোজা একটি ট্রেনের মধ্যে চড়ে, আর সেখান থেকে লাফ দিয়ে ট্রেনে উঠে যায়।
এরপর ট্রেন চালু হলে সে আশেপাশের দৃশ্যগুলো দেখতে থাকে। এভাবে করে একদম সকাল হয়ে যায়, চারিদিকটা সূর্যের আলোতে আলোকিত হয়ে ওঠে। তবে টেস এখানে কল্পনাতে তার ভাই লেটনকে দেখতে পায়, কারণ লেটনের অনেক ইচ্ছে ছিল যে সে একদিন সমস্ত জায়গাতে ঘুরে বেড়াবে। আজকে লেটন থাকলে হয়তো সে তার সঙ্গে আসত। এবার প্রায় বেশ কয়েক ঘন্টা জার্নির পর ট্রেনটি কেসপার নামক একটি জায়গায় এসে থামে। টিএস তখন ট্রেন থেকে নেমে যায়, কিন্তু ট্রেন থেকে নামার পরে সে সেখানে অনেকগুলো পুলিশ অফিসারকে দেখতে পায়। আর তাদের কথোপকথন শুনে টিএস বুঝতে পারে আজকে ভোরবেলা একটি বাচ্চা বাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আর সে নাকি এই ট্রেনটির মধ্যেই রয়েছে। টিএস বুঝতে পারে যে কমপ্লেনটি হয়তো তার পরিবারই করেছে। সে এতে খুবই ভয় পেয়ে যায়। এদিকে পুলিশেরা পুরো ট্রেনটিকে সার্চ করতে থাকে, আর টিএস তখন ট্রেনটির অনেক পেছনের একটি বগিতে গিয়ে লুকিয়ে পড়ে, যেটা কিছুক্ষণের মধ্যেই প্রোডাক্ট ডেলিভারি করতে বের হবে। তো হঠাৎ করে একজন পুলিশ সেই জায়গাটিতেও চেক করতে চলে আসে। সেখানকার ভেতরে তাকালে গার্ড দেখতে পায় যে সেখানে 3টি মানুষের স্ট্যাচু রয়েছে, কিন্তু টিএস এখানে চালাকি করে স্ট্যাচু সেজে বসে আছে। আর এখানে এই 3টি স্ট্যাচুর মধ্যে গার্ডের কাছে টিএসকে অনেক বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছিল, তাই গার্ড এখানে প্রায় অনেক সময় যাবৎ দাঁড়িয়ে টিএসকেই দেখছিল। টিএস এতে অনেক ঘাবড়ে যায়, তবে কিছুক্ষণ পর গার্ড সেখান থেকে চলে যায়। আর তারা টিএসকে সেখানে না পেয়ে ট্রেনটিকে যেতে দেয়, এবং তারা স্টেশনে রিপোর্ট করে জানিয়ে দেয় যে ট্রেনের মধ্যে কোনো বাচ্চা নেই। এবার সেই ট্রেনটি প্রায় আরও কয়েক ঘন্টা যাবৎ চলছিল, আর ক্লান্ত হয়ে গিয়ে টিএস সেই ট্রেনের মধ্যেই ঘুমিয়ে পড়ে। তবে নিউ ইয়র্ক এখনও এখান থেকে অনেক দূরে ছিল, তাই সারাদিন পার হয়ে গেলেও সে এখনও নিউ ইয়র্ক পর্যন্ত পৌঁছয়নি। এদিকে টিএসের প্রচণ্ড খিদে পেয়েছিল, তবে টিএস এখন ট্রেনে যে বগিটিতে ছিল সেখানে শুধুমাত্র স্ট্যাচু এবং প্লাস্টিকের খাবার রাখা ছিল, তাই তার কাছে এখন খাওয়ার মতো কোনো কিছুই নেই। আর সেখান থেকে চাইলেও অন্য কোনো বগিতে যেতে পারবে না, যার ফলে সে জানালার পাশে বসে বাহিরের দৃশ্য দেখছিল। এভাবে করে যখন সন্ধে নেমে আসে তখন ট্রেনটি নেব্রাস্কা নামক একটি জায়গাতে এসে থামে। টিএস তখন সঙ্গে সঙ্গেই ট্রেন থেকে নেমে যায়, আর এখানে টিএস হটডগের অনেক সুন্দর সুবাস পাচ্ছিল। এরপর সে যখনই সেই হটডগের দোকানের দিকে যাচ্ছিল ঠিক তখনই সে সেখানে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়, যে কিনা ট্রেন থেকে গ্রিস চুরি করছিল। সে এখানে টিএসকে দেখতে পেয়ে টিএসের কাছে সাহায্য চায়। টিএসও তখন তাকে অসহায় ভেবে সাহায্য করে, তাই লোকটি খুশি হয়ে টিএসকে তার সঙ্গে নিয়ে যায়। সে তাকে সেই ট্রেনটির অনেক পুরনো একটি বগিতে নিয়ে যায়, যেখানে এই বৃদ্ধ লোকটি অনেকদিন ধরেই থাকে, আর সেই বগিটিকে তার বাড়ি বানিয়ে রেখেছে। এবার বৃদ্ধ লোকটি এখানে টিএসকে নানা ধরনের রূপকথার গল্প শোনাচ্ছিল, কিন্তু টিএস তখন তাকে বলে এগুলো কেমন ধরনের গল্প, গল্পে তো কোনো লজিকই নেই, আর সায়েন্টিফিকভাবে এই গল্পগুলোর কি কোনো প্রমাণ আছে? একথা শুনে লোকটি খুবই অবাক হয়, আর সে টিএসকে বলে সবকিছুর প্রমাণ হয় না, বুঝেছ? এই গল্পগুলো আমরা ছোট থেকে শুনেই বড় হয়েছি, আর যুগ যুগ ধরে বাচ্চারা এই গল্পগুলোকে বিশ্বাস করে আসছে। তুমি একমাত্র বাচ্চা যে কিনা এই গল্পগুলোর মধ্যে সায়েন্টিফিক ব্যাখ্যা খুঁজে বেড়াচ্ছ। তুমি কেমন ধরনের বাচ্চা বলো তো? আচ্ছা বাদ দাও, কিছুক্ষণের মধ্যেই ট্রেনটি ছাড়বে। তুমি মনে হয় হটডগ খেতে যাচ্ছিলে, তাই না? যাও তাড়াতাড়ি করে খেয়ে এসো। টিএস তখন তাড়াতাড়ি করে সেখানে থাকা একটি হটডগের দোকানে চলে যায়। আর এখানে আমরা টিএসের একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। টিএস আসলে হটডগ খেতে অনেক পছন্দ করে, কিন্তু যখনই সে তার মায়ের সঙ্গে রেস্টুরেন্টে যেত তখন সে হটডগ খেতে চাইলে তার মা তাকে সবজি খেতে দিত। তাই টিএস সিদ্ধান্ত নেয় যে আজকে সে ইচ্ছে মতো হটডগ খাবে। কিন্তু যখন সে এখানে দাঁড়িয়ে হটডগ কিনছিল ঠিক তখনই সেখানে দুজন পুলিশ অফিসার চলে আসে, আর তারা এখানে হটডগের দোকানের মহিলাটিকে একটি ছবি দেখায়। এটা ছিল টিএসেরই ছবি। তারা এখানে টিএসের ব্যাপারে খোঁজ করতে এসেছে। এটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে টিএস তার চেহারা লুকিয়ে ফেলে। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে মহিলাটি তখন বলে এই বাচ্চাটিকে কেমন যেন আমার চেনা চেনা লাগছে, কিন্তু কোথায় দেখেছে বলতে পারছি না। পুলিশ তখন টিএসকে আশেপাশে খুঁজতে চলে যায়। এবার মহিলাটি এখানে টিএসকে হটডগ দিতে দিতে বলে তোমাকে আমার কেমন যেন ওই ছবির বাচ্চাটির মতো লাগছে, কিন্তু তুমি অনেক স্মার্ট, তুমি হয়তো ওই বাচ্চা নও। নাও হটডগ নিয়ে এবার চলে যাও। এবার হটডগ নিয়ে টিএস যখন ট্রেনের দিকে ফিরছিল তখন সে সেখানে একটি টেলিফোন বুথ দেখতে পায়। সে তখন অনেক চিন্তা ভাবনা করে তার বাড়িতে ফোন দেয়, আর টিএসের ফোন পেয়ে তার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যায়। ম্যান্ডেলে এখানে বলে টিএস তুমি ঠিক আছো তো? আমাদেরকে না বলে তুমি কোথায় চলে গিয়েছো? টিএসের মাও এখানে ফোনটি নিয়ে বলে তুমি কোথায় আছো বাবা? তোমার হারিয়ে যাওয়ার খবর শুনে আমি ফিরে এসেছি। টিএসের বাবাও এখানে টিএসের সঙ্গে কথা বলতে বলতে অনেক ইমোশনাল হয়ে যায়। সে বলে যে টিএসকে ছাড়া তারা কতটা কষ্টে আছে, এমনকি সে এটাও টিএসকে জানিয়ে দেয় যে সে টিএসকে কতটা ভালোবাসে। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পাই যে সবকিছুই ছিল টিএসের কল্পনা, অর্থাৎ সে তার পরিবারের সঙ্গে যোগাযোগই করেনি,
কারণ তার কাছে মনে হচ্ছিল যে তার চলে আসাতে হয়তো তাদের কারো কিছুই যায় আসে না। আসলে ছোটবেলা থেকেই টিএস এই কষ্ট নিয়েই বড় হয়েছে যে তার পরিবারের কেউ হয়তো তাকে ভালোই বাসে না, তাই তার এখানে এই ধরনের হ্যালোসিয়েশন হচ্ছিল। এরপর টিএস তার সেই বগিটিতে চলে যায়, আর সেখানে বসে সে প্রথমে খাবারগুলো খেয়ে নেয়। এখন ছিল মধ্যরাত, তাই টিএস এখানে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার ঘুম আসছিল না। তাই সে সেখানে তার মায়ের সেই ডায়েরিটি বের করে, আর সে সময় কাটানোর জন্য ডায়েরিটিকে খুলে দেখতে থাকে। এটা ছিল তার মায়ের পার্সোনাল ডায়েরি, যেখানে সে তার মনের কথাগুলো লিখে রাখে। আর টিএস এই ডায়েরিটি দেখে একদম অবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় যে এখানকার বেশিরভাগ জায়গাতে টিএস এর কথাই লেখা আছে। টিএস এর জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত প্রতি বছরের একটি করে ছবি তার মার ডায়েরিতে রয়েছে। এমনকি টিএস যেই ছোটখাটো আবিষ্কারগুলো করেছিল সেগুলোও তার মা স্পেশালভাবে ডায়েরিতে লিখে রেখেছে। তাছাড়া লেটনের মৃত্যুর পর টিএস কতটা ডিপ্রেস ছিল এবং তাকে কোন কোন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে, এই সমস্ত কথা তার মা লিখেছে। সেটাও লিখেছিল যে সে তার 3 সন্তানকে কতটা ভালোবাসে। টিএস এখানে পুরোপুরিভাবে বুঝে যায় যে সে এতদিন তার মাকে ভুল বুঝেছে। তার মা আসলে তাকেও তার ভাই বোনদের মতোই ভালোবাসে। এসব দেখতে দেখতে টিএসের সারা রাত পার হয়ে যায়, আর সকালবেলা ট্রেনটি এসে পৌঁছয় শিকাগো শহরে। আর এখানেই সেই বড় ইনস্টিটিউশনটি রয়েছে যেখান থেকে তাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। তাই টিএস তখন ছোট্ট একটি ব্যাগের মধ্যে তার দরকারি জিনিসগুলো ঢুকিয়ে নেয়, আর সে তার বড় সুটকেসটিকে সেখানেই রেখে যায়, কারণ এত বড় একটি সুটকেস নিয়ে অ্যাওয়ার্ড ফাংশনে যাওয়াটা মোটেও মানানসই নয়। তাই সে তখন সেই ছোট্ট ব্যাগটিকে কাঁধে ঝুলিয়ে হাঁটতে শুরু করে। কিন্তু এমন সময় তাকে একজন পুলিশ অফিসার দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সে তার পেছনে লেগে যায়। টিএস তখন কোনো মতে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। সে দৌড়তে দৌড়তে একটি ব্রিজে চলে আসে, কিন্তু যখনই সে সেই ব্রিজটি পার হচ্ছিল ঠিক তখনই সেই ব্রিজটি মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে যায়, কারণ এখন এই জায়গাটি দিয়ে জাহাজ চলাচল করবে। অর্থাৎ এই ব্রিজটির সিস্টেম ছিল অনেকটাই রেল গেটের মতো। এবার কোনো উপায় না পেয়ে টিএস তখন অপর প্রান্তের ব্রিজে লাফ দেয়। সৌভাগ্যবশত সে নিচে পড়ে যায় না, বরং সে সেখানে ঝুলে থাকে। এরপর সে কোনো মতে ব্রিজে উঠে দৌড় দেয়, কিন্তু পুলিশ তাকে বারবার থামতে বলছিল, তবে টিএস তার কোনো কথাই শোনে না। সে দৌড়তে দৌড়তে হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়, আর সেখানে সে মানুষের কাছে লিফট চাইতে শুরু করে। একজন ড্রাইভারের আবার তাকে দেখে অনেক মায়া হয়। সে টিএসের কাছে জানতে চায় যে সে কোথায় যাবে। টিএস তখন তাকে বলে যে সে সায়েন্স ইনস্টিটিউশনে যেতে চায়। লোকটি তখন বলে, আমিও সেদিকেই যাচ্ছি, উঠে পড়ো। এই বলে লোকটি টিএসকে তার সঙ্গে নিয়ে নেয়। এবার কিছু দূর যাওয়ার পর লোকটি এখানে টিএসকে জানায় যে সে টিএসের সঙ্গে একটি ছবি তুলতে চায়। টিএস এতে বেশ অবাক হয়, আর সে লোকটির কাছে এর কারণ জানতে চাইলে লোকটি তাকে জানায় যে সে তার গাড়িতে আজ পর্যন্ত যতজন মানুষকে লিফট দিয়েছে সে তাদের প্রত্যেকের সঙ্গেই ছবি তুলে ছবিগুলো তার ট্রাকে সাজিয়ে রেখেছে। তাই টিএসও তখন তাকে তার সঙ্গে ছবি তোলার জন্য অনুমতি দেয়। আর কিছুক্ষণ পরেই ক্লান্ত হয়ে টিএস ঘুমিয়ে পড়ে। এদিকে তাদের গাড়িটি সেই ইনস্টিটিউশনের সামনে এসে থামে। ড্রাইভারটি তখন তাকে জাগিয়ে দেয়। এরপর টিএস মন থেকে লোকটিকে ধন্যবাদ জানিয়ে গাড়ি থেকে নেমে যায়। আর সে যখন সেই ইনস্টিটিউশনটিকে সামনে থেকে দেখতে পায় তখন সে একদম অবাক হয়ে যায়। এবার আস্তে আস্তে সে ইনস্টিটিউশনের ভেতরে চলে যায়। এই জায়গাটি নানা ধরনের আবিষ্কৃত জিনিস দিয়ে সাজানো ছিল, যেটা দেখে টিএস একদম মুগ্ধ হয়ে যায়। এরপর সে সোজা চলে যায় রিসেপশনে, আর সেখানে থাকা একজন মহিলাকে সে বলে, আমার নাম টিএস, আমি একজন ছোটখাটো সায়েন্টিস্ট। আমাকে এখানকার বড় ম্যাম অর্থাৎ মিস জিপসন ফোন করেছিল। আমি অনেক দূর থেকে এসেছি তো, তাই আমার একটু সময় লেগে গিয়েছে। তখন সেই মহিলাটি তাকে বলে, তার মানে তুমি মিস্টার টিএস, যে কিনা এত বড় একটি প্রজেক্ট তৈরি করেছ? এইটুকু বয়সে তোমার এত ট্যালেন্ট, আমার তো বিশ্বাসই হচ্ছে না। টিএস তখন বলে, আপনাদের বিশ্বাস না হলে আমি আবারও প্রজেক্টটি তৈরি করে দেখাতে পারি। কিন্তু মহিলাটি তখন তাকে সেখানে বসে অপেক্ষা করতে বলে। তবে টিএস সেখানে অপেক্ষা করতে করতে আবারও নিজের কল্পনাতে তার ভাই লেটনকে দেখতে পায়। লেটন এখানে টিএসকে বলে, তুমি আজকে অনেক খুশি তাই না টিএস? তুমি তো ছোটবেলা থেকেই এই স্বপ্নটিই দেখতে, যাতে করে তোমার কাজ মানুষের কাছে স্বীকৃতি পায়, আর আজকেই সেটা পূরণ হতে যাচ্ছে। অবশেষে তুমি তোমার স্বপ্নের জায়গাতে পৌঁছে গিয়েছ। তুমি সত্যি অনেক ভালো কাজ করেছ। আমি তোমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি। তুমি অনেক দূর এগিয়ে যাবে আমার ভাই। কিন্তু ঠিক এমন সময় মিস জিপসনের কণ্ঠে টিএস বাস্তবতায় ফিরে আসে। মিস জিপসন এখানে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি মিস্টার টিএস, যে কিনা সেই ম্যাগনেটিক হুইলটিকে আবিষ্কার করেছ? টিএস বলে, হ্যাঁ। মিস জিপসন তখন বলে, কিন্তু তুমি তো বলেছিলে তোমার বাবা এটা আবিষ্কার করেছে। টিএস তখন বলে যে সে অনেক এক্সাইটেড হয়ে কথাটি বলে ফেলেছে। কিন্তু মিস জিপসন মনে করে যে টিএস হয়তো মিথ্যে বলছে, আর সে রিসেপশনে থাকা মহিলাটিকে অনেক বকাবকি করে।
সে তাকে বলে, তোমরা এই ছোট্ট বাচ্চাটিকে কেন ঢুকতে দিয়েছ? আর ও যেটা বলছে তোমরা সেটাই বিশ্বাস করে নিয়েছ? এক্ষুনি ওকে বের করে দাও। কিন্তু এমন সময় টিএস সেখানে বসে বসে অনবরত সেই থিওরিগুলো বলেই যাচ্ছিল, যেই থিওরির উপর সে সেই ম্যাগনেটিক হুইলটিকে তৈরি করেছে। এতে মিস জিপসন সহ সেখানে থাকা সকলেই অনেক অবাক হয়ে যায়, কারণ এইটুকু বাচ্চা এত কঠিন কঠিন থিওরি কিভাবে মনে রেখেছে, এটা একটা অবাক করা বিষয়। আর মিস জিপসন এতেই বুঝে যায় যে টিএস আসলে সত্য কথাই বলছে। সে তখন দৌড়ে গিয়ে টিএসকে জড়িয়ে ধরে। আসলে টিএস যখন সেই ব্রিজটি পার হচ্ছিল তখন সে তার শরীরে অনেক আঘাত পেয়েছিল, আর মিস জিপসন সেই জায়গাতেই চেপে ধরেছে। তাই মিস জিপসন তাড়াতাড়ি করে টিএসকে ডক্টরের কাছে নিয়ে যায়। ডক্টর তখন টিএসের ট্রিটমেন্ট করে বলে যে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, 2-1 দিনের মধ্যেই তার এই চোট ঠিক হয়ে যাবে। এবার মিস জিপসন টিএসকে জানায় যে তোমাকে নিয়ে আমার অনেক প্ল্যান রয়েছে, খুব অল্প দিনের মধ্যেই তুমি অনেক ফেমাস হয়ে যাবে। এবার সে টিএসকে একটি সায়েন্স ল্যাবে নিয়ে যায়, আর সেখানে তার ব্রেইনের ল্যাব টেস্ট করা হচ্ছিল, কারণ মিস জিপসন জানতে চাইছিল যে এত অল্প বয়সে তার ব্রেইনের মধ্যে এমন কি রয়েছে যে সে প্রত্যেকটি জিনিসকে এতটা গভীরভাবে চিন্তা করে। এবার ল্যাব টেস্ট করার সময় টিএস সেখানেও তার ভাই লেটনকে দেখতে পায়। লেটন এখানে তাকে বলে, তোমাকে তো সেই সায়েন্স ল্যাবের ইঁদুরগুলোর মতো লাগছে, যেগুলোর উপরে এক্সপেরিমেন্ট করা হয়। তো এর কিছুক্ষণ পর মিস জিপসন টিএসকে রেডি করে অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে যায়। টিএস সেখানে চুপচাপ বসেছিল, আর এমন সময় সেখানে অনেক উচ্চ পদস্থ বিজ্ঞানীরা আসতে থাকে। এছাড়াও সেখানে তাদের দেশের অনেক বড় বড় গণ্যমান্য ব্যক্তিরা ছিল। তারা সবাই এখানে টিএসের সঙ্গে দেখা করতে আসে। এমনকি তারা প্রত্যেকেই সেখানে টিএসের ব্যাপারে আলোচনা করছিল, কারণ সে এত অল্প বয়সে অসাধ্য সাধন করেছে। এবার কিছুক্ষণের মধ্যেই অ্যাওয়ার্ড ফাংশন শুরু হয়। এখানে মিডিয়ার অনেক লোকেরাও এসেছিল। এবার কিছুক্ষণ পরে টিএসকে স্পিচ দেওয়ার জন্য স্টেজে ডাকা হয়। টিএস তখন স্টেজের মাঝখানে গিয়ে একটি টুলের উপরে দাঁড়িয়ে যায়, আর সে সামনে তাকিয়ে দেখতে পায় যে শত শত মানুষ আজকে তাকে দেখছে। টিএস এতে অনেক নার্ভাস হয়ে যায়, কারণ আজকে শুধুমাত্র তার জন্যই এতগুলো মানুষ একসঙ্গে জড়ো হয়েছে। তাই টিএস তখন আত্মবিশ্বাস নিয়ে বলতে শুরু করে, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আমার চাইতে অনেক বড় মাপের মানুষ। আপনাদের মধ্যে কেউ হয়তো অনেক বড় সায়েন্টিস্ট, আবার কেউ হয়তো পিএইচডির অধিকারী। তাও আপনারা এত বড় স্টেজে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটার জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সকলেই হয়তো সায়েন্সের পেছনে আপনাদের পুরো জীবন ব্যয় করেছেন, আমাদেরকে নতুন নতুন আবিষ্কৃত জিনিস উপহার দিয়েছেন, কিন্তু আমি এখনো তেমন কিছুই করতে পারিনি। আমি শুধুমাত্র নতুন এবং ছোট্ট একজন সায়েন্টিস্ট, যার ইচ্ছে হলো একদিন আপনাদের মতোই বড় একজন সায়েন্টিস্ট হওয়ার। আর আমি এখানে এজন্য আসিনি যে আমাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। আমি শুধুমাত্র আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে এসেছি, শুধুমাত্র এই সুযোগটিকে পুরোপুরিভাবে কাজে লাগাতে এসেছি, যাতে করে আপনাদের কাছ থেকে নিয়ে যাওয়া অনুপ্রেরণা সারা জীবন কাজে লাগিয়ে আমি পৃথিবীর জন্য ভালো কিছু করে যেতে পারি, মানুষের কল্যাণে বিজ্ঞানকে ব্যবহার করতে পারি। আমি শুধু আপনাদেরকে 3টি কথা বলতে চাই। একটি হচ্ছে, আমি এত কম বয়সী ছোট্ট একজন বাচ্চা, তারপরে আপনারা আমার আবিষ্কারকে এতটা সম্মান দেখিয়েছেন, এজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর দ্বিতীয় কথাটি হচ্ছে, আমি আমার ম্যাগনেটিক হুইল সম্পর্কে কিছু বলতে চাই। এই বলে সে সেখানে ম্যাগনেটিক হুইলের থিওরিগুলো সেখানে উপস্থাপন করে, কিন্তু তৃতীয় কথাটি বলতে গিয়ে সে সেখানে থেমে যায়। তখন একজন বৃদ্ধ লোক তাকে বলে, তোমার তৃতীয় কথাটি কি? আমরা সেটা শুনতে চাই। টিএস তখন বলে, আমি সেই কথাটি বলার জন্যই এত দূর থেকে এসেছি। আসলে আজ থেকে প্রায় 1 বছর আগে আমি এবং আমার ভাই লেটন মাঠে খেলছিলাম, কিন্তু আমি চাইছিলাম আমার বাবার বন্দুকের বুলেটের গতি পরিমাপ করতে। তাই আমি লেটনকে মিথ্যে বলে আমার বাবার বন্দুকটি ধরিয়ে দিয়েছিলাম। সে জানতো এটা একটি খেলনা বন্দুক। যদিও আমি ঠিকঠাকভাবে বুলেটের গতি পরিমাপ করতে পেরেছিলাম, কিন্তু আমার এই এক্সপেরিমেন্টের জন্য আমাকে এবং আমার পরিবারকে অনেক বড় একটি মাশুল দিতে হয়েছে। আমার ভাই লেটন বন্দুকটিকে খেলনা বন্দুক মনে করে মজা করছিল, তাই হঠাৎ করে একটি বুলেট তার শরীরে লেগে যায়, আর সেদিনই সে মারা যায়। আমি এতে অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, তাই আমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ি, আর ততক্ষণে আমার ভাইকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছিল। আমি আমার বোনের কোলে শুয়ে অনেক কাঁদছিলাম, কিন্তু কাউকে আমি কখনো এই কথাটি বলতে পারিনি। তার মৃত্যুর জন্য আমি দায়ী। তাই আমি আপনাদের মাধ্যমে সকলকে এই কথাটি জানিয়ে দিতে চাই। আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আমার জন্য আমার পরিবারে অনেক কষ্ট করেছে। লেটনকে হারানোর পর আমার পরিবার থেকে সমস্ত খুশি চলে গিয়েছে। তারা এখন নিজেরাও নিজেদের সঙ্গে ঠিকঠাক মতো কথাই বলে না। আগে সমস্ত সুখ আমি কেড়ে নিয়েছি, কিন্তু লেটন যখন থেকে মারা গিয়েছিল তার কিছুদিন পর থেকে তারা আর কখনো লেটনের নামই নেয়নি। তারা সবাই এমন বিহেভ করছিল যেন আমার কোনো ভাই ছিল না। কিন্তু একজন মানুষ মারা গেলে কি তার অস্তিত্ব শেষ হয়ে যায়? তার সুন্দর স্মৃতিগুলোর ব্যাপারে কথা বলা যায় না?
তার সমস্ত জিনিসপত্র ছুঁড়ে ফেলে তার স্মৃতি মুছে দেয়া কি এতটাই জরুরি? হয়তো আমার জন্যই তারা এমনটা করছে, কারণ লিটন ছিল আমার জন্য সবচাইতে কাছের মানুষ। মাঝে মাঝে আমার মনে হয় তারা হয়তো আমাকে ভালোই বাসে না, কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়েছে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, যাকে আমি এতগুলো বছর ধরে ভুল বুঝেছিলাম। তার ডায়েরির মাধ্যমে আমি সবকিছু জানতে পেরেছি। আর আমি জানি আমার বাবা এবং আমার বোনের মনেও আমার প্রতি অনেক ভালোবাসা রয়েছে। সেগুলো হয়তো তারা আমার মায়ের মতোই লুকিয়ে রেখেছিল। এই কথাগুলোই অনেকদিন যাবৎ আমার ভেতরে চাপা পড়েছিল। আমি মন খুলে কথাগুলো বলার মতো কোনো মানুষ পাচ্ছিলাম না। তাই আজকে আপনাদের কাছে আমি সমস্ত কথাগুলো বলে দিলাম। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার কথাগুলো এতটা মনোযোগ দিয়ে শোনার জন্য। টিএসের কথা শুনে সেখানে থাকা সকলেই দাঁড়িয়ে যায়। তারা এখানে সবাই মিলে হাততালি দিতে থাকে। টিএসের কথায় সকলেই এখানে অনেক ইমোশনাল হয়ে যায়। আর মিস জিপসন এখানে টিএসকে তার বুকে টেনে নেয়। মিস জিপসন আসলে টিএসের মাধ্যমে ফেমাস হতে চাইছিল। এদিকে আমরা সেখানে টিএসের মাকে দেখতে পাই। সেই খবর পেয়ে এখানে চলে এসেছিল, আর সেও এখানে টিএসের কথা শুনে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। সে বুঝতে পারে যে 1 বছর ধরে টিএস কতটা কষ্টে ছিল, তাই সে আর টিএসের সামনে যায় না। এবার ফাংশন শেষ হলে মিস জিপসন টিএসকে একটি ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়ে যায়, আর এই ইন্টারভিউর মাধ্যমে সে নিজে ফেমাস হতে চাইছিল। তো হোস্ট এখানে টিএসকে জিজ্ঞাসা করে, আপনি যখন একটি এক্সপেরিমেন্ট করতে চাইছিলেন তখন ভুল করে গুলি লেগে আপনার ভাই মারা গিয়েছিল, তাই না? সে আসলে এই সমস্ত প্রশ্ন করে তাদের চ্যানেলে টিআরপি বাড়াতে চাইছিল। কিন্তু টিএস এখানে এসব কথা শুনে অনেক নার্ভাস ফিল করছিল। তার তো ইচ্ছে করছিল এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে। তাই টিএস যখন এখানে তার কথার কোনো উত্তর দিচ্ছিল না, তখন হোস্ট এখানে বলে, সমস্যা নেই, আমাদের সঙ্গে আরও স্পেশাল একজন গেস্ট রয়েছে। একথা বলেই সে সেখানে টিএসের মাকে ডাকে। আর মাকে দেখে টিএস অনেক নার্ভাস হয়ে যায়, কারণ সে অনেক গিল্টি ফিল করছিল যে সে তার পরিবারকে কোনো কিছু না জানিয়ে এতটা দূরে চলে এসেছে। অন্তত তার মাকে এটা তার জানানো উচিত ছিল। না জানি তার মা তার জন্য কতটা দুশ্চিন্তা করেছে। এবার হোস্ট এখানে টিএসের মাকেও একই প্রশ্ন করে যে তার বড় ছেলের মৃত্যুর জন্য তারা টিএসকে দোষী মনে করে কিনা। কিন্তু টিএসের মা এখানে তাকে বলে, আপনি এই ছোট্ট বাচ্চার দোষের কথা কিভাবে বলতে পারেন? টিএসের কোনো দোষ নেই, দোষ তো হচ্ছে আমাদের বড়দের। কারণ আমরা তো জানি যে আমাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারপর আমরা বন্দুকের মতো বিপজ্জনক জিনিসকে আমাদের বাসায় রেখেছি। ছোট বাচ্চারা তো যখন যা পায় তাই নিয়েই খেলতে শুরু করে। এটা আমাদের বড়দের অপরাধ, আমরা দোষী। এরপর টিএসের মা টিএসের দিকে তাকিয়ে বলে, বাবা, তোমাকে একদমই গিল্টি ফিল করতে হবে না। সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। আমরা সবাই তো লিটনের কথা এ কারণেই বলতাম না, যাতে করে তুমি কষ্ট না পাও। আর লিটন মারা গিয়েছে মাত্র 1 বছর হয়েছে, তাই ওর দুশ্চিন্তায় আমরা সবাই মিলে ভেতরে ভেতরে অনেক ভেঙে পড়েছিলাম। তাই তোমার দিকে খুব একটা খেয়াল রাখতে পারিনি আমি। বাবা, তুমি আমাকে মাফ করে দাও। তুমি চলে আসার পর আমাদের কি অবস্থা হয়েছিল জানো? তোমার বাবা এবং বোন তো একদম পাগলের মতো হয়ে গিয়েছে। আমরা সবাই তোমাকে অনেক ভালোবাসি টিএস। এসব কথা শুনে টিএস অনেক ইমোশনাল হয়ে যায়। সে তখন তার মাকে জড়িয়ে ধরে। এরপর ইন্টারভিউ শেষ করে টিএসের মা যখন টিএসকে নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই সেখানে মিস জিপসন চলে আসে। আর সে এখানে টিএসের মাকে বলে, আপনি চাইলে এখন টিএসকে নিয়ে যেতে পারেন না। টিএসের গার্জিয়ান এখন আমি, ওর সমস্ত দায়িত্ব আমার। ওকে নিয়ে এখন আমাকে নানা ধরনের প্রোগ্রামে যেতে হবে, তাই টিএসের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। এই বলে সে টিএসকে নিয়ে যেতে চাইছিল। টিএসের মা তখন জিপসনকে অনেক জোরে একটি থাপ্পড় দেয়। আর এমন সময় সেখানে সেই হোস্ট চলে আসে। হোস্টও এখানে জোর করে টিএসকে নিয়ে যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই সেখানে টিএসের বাবা এবং তার বোন ম্যান্ডেলা চলে আসে। টিএসের বাবা তখন হোস্টকে ইচ্ছে মতো ধোলাই করে। এরপর সে টিএসের কাছে ক্ষমা চায়, আর সে তাকে জানিয়ে দেয় যে সে আসলে টিএসকে কতটা ভালোবাসে। এরপর সে টিএসকে তার কাঁধে তুলে নেয়, আর সে সবাইকে নিয়ে তাদের বাড়িতে ফিরে আসে। টিএস এখন অনেক খুশি ছিল, কারণ তাদের পরিবারের সকলের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। তারা সবাই এখন অনেক হাসি খুশি থাকে। এমনকি কিছুদিন পরেই টিএসদের পরিবারে আরও একজন নতুন সদস্য আসতে চলেছে, তাই তারা সবাই অনেক এক্সাইটেড ছিল। আর টিএস এখন তার পরিবারের সঙ্গে মিলেই তার এক্সপেরিমেন্টগুলো করে। এভাবেই প্রায় আরও কয়েক মাস সময় পার হয়ে যায়। টিএসের ছোট্ট একটি ভাই হয়েছে, আর টিএস তার ভাইয়ের জন্য একটি ম্যাগনেটিক হুইল তৈরি করেছিল, যেটা অটোমেটিকলি তার ভাইয়ের দোলনাটিকে দোলাচ্ছিল। এভাবেই এই ছোট্ট সায়েন্টিস্ট বড় এক আবিষ্কারে সফল হয়েছিল।